গুড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস সেশন। আমাদের শুক্রবারের ফ্রাইডের এক্সামিনি যারা আছেন, শুক্রবার আমরা এক্সামিনিদের জন্য একটা সেশন নেই প্রতি শুক্রবারই, এবং আমরা রিডিং, রাইটিং বা স্পিকিং এই সেশনগুলোকে কভার করি। আজকে সন্ধ্যায় আমাদের স্পিকিং এর একটা প্র্যাকটিস আছে সন্ধ্যা 7টায়। আর সকালের এই সেশনে আজকে আমরা রাইটিং এর উপরে সেশনটা করতে যাচ্ছি। যারা যারা এখানে জয়েন করেছেন, আমি এক্সপেক্ট করছি যে আপনারা বেসিক রাইটিং এর ক্লাসগুলো করে ফেলেছেন ইতিমধ্যে। সো আপনারা জানেন যে রাইটিং টাস্ক 2 এবং রাইটিং টাস্ক 1 জিনিসগুলো কি। আজকের সেশনের প্রথম অংশে আমরা রাইটিং টাস্ক 2 এর উপরে একটু আলোচনা করব, এবং তারপর আমরা মূল আমাদের যে আজকে আলোচনাটা সেটা রাইটিং টাস্ক 1 এর একটা বার গ্রাফকে সলভ করা, সেটা আমরা আজকে করব। সো যে প্রশ্নটা আমরা আজকে নিয়েছি সেটা এনিমেল রিলেটেড। রাইটিং টাস্ক 2 কিছু স্টুডেন্ট আপনারা এনিমেলস রিলেটেড কিছু টপিক, রিসেন্ট টাইমের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছিলেন। আজকে আমরা এরকম একটা টপিকের উপর কিছু আলোচনা করব, কিছু আইডিয়া আমরা জেনারেট করব। আমি আপনাদেরকে সাজেশন দেবো যে এটার উপর কিভাবে লেখা যেতে পারে। অ্যান্ড দেন লেটার পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম আমরা কিছু প্রশ্ন নিয়ে নেব। আপনারা এই প্রশ্নগুলো পড়বেন এবং এগুলোকে আইডিয়া গুলোর সাথে কিভাবে এগুলোর আইডিয়া জেনারেট করা যেতে পারে এটা আপনারা নিজেরা একটু বোঝার চেষ্টা করবেন, ট্রাইং টু কানেক্ট দ্য ডটস অ্যাকচুয়ালি। সো লেটস ফোকাস অন দ্য টুডেস টপিক। আমরা যদি টপিকটার দিকে তাকাই, সাম পিপল সে দ্যাট। এটা এটা একদম ট্রেডিশনাল আমাদের টপিক স্টার্টিং এর একটা লাইন, তাই না? সবসময় টপিকের স্টার্টিংটা এভাবেই হয়, সাম পিপল সে দ্যাট, অর সাম পিপল ফিল দ্যাট, সাম মে বিলিভ দ্যাট, এরকম একটা কথা বলে শুরু হয়। এটা আসলে মূল অংশ না। আমাদের টপিকের অংশটা সবসময় হয় তারপর থেকে। না, এই কথাগুলোকে আপনারা যতটুকু নয়, মানে যতটুকু এখানে বোঝাচ্ছে তার থেকে জটিল করে আপনাদের ভাবার প্রয়োজন নেই। আপনারা ট্রাই করবেন যে কোনো টপিককে পড়ার পরে এটাকে সিম্পল ভাবে ভাবার জন্য। কারণ রাইটিং এর টপিকগুলোকে একটু ইলাবোরেটলি বলা থাকে, হ্যাঁ, কিছু শব্দ একটু অলংকৃত করে, মানে অর্নামেন্টেড করে দেয়া থাকে, যেন স্টুডেন্টরা যারা ধরেন রাইটিং টাস্ক 2টা এর আগে প্র্যাকটিস করেনি ঠিক মতো, তারা যেন কনফিউজড হয়ে যায়। তো আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আপনারা টপিকগুলোকে দেখে সবসময় সিম্পলিফাইড ভাবার একটু চেষ্টা করবেন, যে ওকে সিম্পলি এটা কি বলতে চাচ্ছে। নিজেকে সবসময় এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন যে সিম্পলি এটা কি বলতে চাচ্ছে। তো দেখুন এখানে কি বলেছে অ্যাকচুয়ালি, এনিমেল শুড নট বি এক্সপ্লয়েটেড ফর দ্য বেনিফিট অফ হিউম্যান বিং আনলেস দ্যার ইজ এভিডেন্স দ্যাট দ্য এনিমেল ডু নট সাফার ইন এনি ওয়ে। সাম পিপল সে দ্যাট, এটা কেউ কেউ মনে করছে বা বলে। এক্সপ্লয়েটেড কথাটার মানে কি? মিসইউজ মিস ইউজ বা মিসইউজ হ্যাঁ, কোনো কিছু সুযোগ নেয় আর কি, তাই না? এক্সপ্লয়েট মানে কোনো কিছু সুযোগ নেওয়া, শোষণ করা। ফর দ্য বেনিফিট অফ হিউম্যান বিংস, এনিমেল শুড নট বি এক্সপ্লয়েটেড ফর দ্য বেনিফিট অফ হিউম্যান বিংস মানে হচ্ছে এনিমেলদেরকে মানুষের সুবিধার্থে শোষণ করা বা তাদের সুবিধা নেওয়া বা তাদেরকে ব্যবহার করা আমাদের উচিত নয়। আনলেস, আনলেস কথাটার মানে আপনারা মনে আছে নিশ্চয়ই, যে ইফ নট, আনলেস মানে হচ্ছে ইফ নট দেয়ার ইজ এভিডেন্স দ্যাট দ্য এনিমেল ডু নট সাফার ইন এনি ওয়ে। মানে যদি এরকম আমাদের এভিডেন্স থাকে যে এনিমেলরা সাফার করছে না, তখন হয়তো এই কাজটা করা যাবে। বাট যদি আমি প্রমাণ না পাই যে এনিমেলরা সাফার করছে না কোনোভাবে, তাহলে আমাদের এটা করা যাবে না। লাস্টের অংশটা আপনাদের কারো কারোর জন্য একটু কনফিউজিং শুনে মনে হতে পারে। আমি এই অংশটুকুকে একটু আরেকভাবে ব্যাখ্যা করে দিচ্ছি, যেন সবাই এটা বুঝতে পারেন আসলে। ওকে, এটাকে যদি আমরা আরেকভাবে একটু ভাবার চেষ্টা করি, আমরা লেটস সি, আমরা এটাকে একটু অন্য একটা ইতে যাই, উইন্ডোতে আমরা যদি যাই। ওকে, তো এই যে এখানে একটা কথা বলা আছে, আনলেস দেয়ার ইজ এভিডেন্স দ্যাট দ্য অ্যানিমাল ডু নট সাফার ইন এনি ওয়ে। এই লাইনটা আসলে খুব ইন্টারেস্টিং একটা লাইন, কারণ এখানে বাক্যের একটা সুন্দর ছলচাতুরি আসলে ব্যবহার করা হয়েছে। না, খেয়াল করে দেখুন আনলেস কথাটার মানে আসলে কি। আনলেস মানে হচ্ছে ইফ নট, ইফ নট বসিয়ে দেন, দেয়ার ইজ এভিডেন্স দ্যাট দ্য এনিমেল ডু নট সাফার ইন এনি ওয়ে। এই কথাটা ভালো মতো বোঝার জন্য, মানে মিনিংটা ভালো মতো বোঝার জন্য, আপনি যদি জাস্ট সিম্পলি
এখানে যে দুটো নট আছে, দুটো নটকে কেটে দেন, তাহলেই হয়। ইফ নটের নটকে কেটে দেন এবং ডু নটের বা শুধু নটকে কেটে দিতে পারেন। ওকে, ডু মানে হচ্ছে জোর দিয়ে বলা আর কি। সো ইফ দ্যার ইজ এভিডেন্স দ্যাট দ্য এনিমেল সাফার ইন এনি ওয়ে, তার মানে এই অংশটুকুকে আপনি এই লাইনটা দিয়ে রিপ্লেস করতে পারেন, দুটোর মিনিং আসলে একই। কারণ যেহেতু আনলেস মানে ইফ নট, তাহলে আনলেস এর ইফ নট এর বদলে আপনি এখানকার ডু নট কে কেটে দিলেও মিনিং আসলে সেমই থাকবে। সো এই দুটো বাক্যের মিনিং আসলে সেম এবং দে আর রিপ্লেসেবল। সো চলুন আমরা এটাকে এই জায়গার বদলে রিপ্লেস করে দেখি কি শোনাচ্ছে। এবার দেখুন সেন্টেন্সটা শুনতে কেমন লাগছে। সাম পিপল সে দ্যাট এনিমেল শুড নট বি এক্সপ্লয়েটেড ফর দ্য বেনিফিট অফ হিউম্যান বিং ইফ দেয়ার ইজ এভিডেন্স দ্যাট দ্য এনিমেল সাফার ইন এনি ওয়ে। যদি আপনি প্রমাণ পান যে এনিমেল সাফার করতেছে, তাহলে মানুষের মানে সুবিধার্থে কি করা উচিত না, এনিমেলদেরকে এক্সপ্লয়েট করা উচিত না। দেখুন তো এখন আপনাদের এই বাক্যটা পড়ে বুঝতে আগের তুলনায় একটু বেটার বলে মনে হচ্ছে কিনা। তো এখানে যে ট্রিকটা ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে ইফ উঠিয়ে দিয়ে আনলেস বসানো হয়েছিল, এবং আনলেস বসানোর জন্যই এটার যে পরের অংশ আর কি, দ্যাটের যে পরের অংশটা আমাদের যেটা আসলে এটাকে বলবো আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে ইফ দেয়ার ইজ এভিডেন্স, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাতেও ওদের নট বসানো প্রয়োজন পড়েছিল গ্রামাটিক্যাল রিজনে। সো ওভারঅল কথাটার মিনিং হচ্ছে, মানুষজন মনে করে যে এনিমেল শুড নট বি এক্সপ্লয়েটেড ফর দ্য বেনিফিট অফ হিউম্যান বিং ইফ দেয়ার ইজ এভিডেন্স দ্যাট দ্য এনিমেল সাফার ইন এনি ওয়ে। এনিমেল যদি সাফার করে কোনোভাবে, তাহলে মানুষের উচিত না আসলে হিউম্যান বিং এর জন্য, সুবিধার জন্য এদেরকে ব্যবহার করা। নাও এইটার সাথে এবার আপনি যদি একমত হন, তাহলে আপনি কি বলতে পারেন, এবং এটার সাথে আপনি যদি দ্বিমত হন, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। আপনি যদি এটার সাথে একমত হন তাহলে কি বলা যেতে পারে, ডিসএগ্রি করলে কি বলা যেতে পারে, এটার উপরে আপনি প্রথমে আইডিয়া জেনারেশন করবেন। করার পরে আপনি যদি দেখেন যে এগ্রির আইডিয়া বেশি হচ্ছে বা ডিসএগ্রির আইডিয়া বেশি হচ্ছে, সেই অনুযায়ী আপনারা আপনাদের ডিসিশন নেবেন। আমার পরের কথাটা খুবই জরুরি এবং এটা মনোযোগ দিয়ে শুনুন। আমরা অনেক সময় আমাদের রাইটিং এর আগেই ডিসিশন নিয়ে ফেলি যে আমি আসলে এটাকে সাপোর্ট করব নাকি এটার আমি অপোজে যাব, আমি এটার পক্ষে না বিপক্ষে, আমি আমার মধ্যে এটার অ্যাডভান্টেজ বেশি না ডিসঅ্যাডভান্টেজ বেশি। ডু নট ডু দ্যাট। আগে আপনি হচ্ছে আইডিয়া জেনারেশন করুন এবং তারপরে আপনি আসলে নিজের মতো করে এটার একটা ডিসিশনে আসুন যে আপনার পক্ষে এখানে আসলে পক্ষে যাওয়া উচিত নাকি বিপক্ষে যাওয়া উচিত। এই পর্যায়ে এসে আমি আরেকটা জিনিস আমরা করব, আমরা হচ্ছে রাইটিং টাস্ক 2 কে আমাদের কিভাবে লিখতে হয় আর কি 40 মিনিটের ভেতরে, সেটার ব্যাপারে আমাদের কিছু প্ল্যান আছে, ওই প্ল্যান গুলো আবার আমরা একটু দেখবো। সো দেখুন, আমরা যখন কোনো রাইটিং এসে লিখতে যাচ্ছি 40 মিনিটের ভেতরে, তো 40 মিনিটটাকে আপনি তিনটা অংশে ভাগ করবেন: 5 মিনিট, 30 মিনিট এবং 5 মিনিট। যারা ফাইনাল এক্সাম দিতে যাচ্ছেন আপনারা অবশ্যই এটা মনে রাখবেন, এবং যারা ইতিমধ্যে রাইটিং করছেন আপনারা ওই জিনিসটাকে মনে রাখবেন। 5, 30, 5 মনে থাকবে সবার। 5, 30, 5। 5 মিনিট হচ্ছে প্রথম আপনার প্রিপারেশন। এই প্রিপারেশনের সময় আপনি প্রথমে টপিক এবং কোশ্চেনটাকে ভালো করে পড়ে নেবেন, যেটা এইমাত্র আমরা করলাম। জেনারেট সাম আইডিয়াস, কিছু আইডিয়া কোশ্চেনের ব্যাপারে বের করে ফেলার চেষ্টা করুন। এবং এই আইডিয়া জেনারেশনের কাজটা কোথায় করবেন, প্রশ্নপত্রে। আপনি যদি মানে কাগজে কলমে পরীক্ষা দেন, প্রশ্নপত্রে প্রশ্নের নিচে আপনি এটার উপরে আইডিয়া জেনারেট করার জন্য লিখতে পারবেন। আপনি নিজের মতো করে বক্স টেনে ফেলেন, টেনে একপাশে অ্যাগ্রি একপাশে ডিসএগ্রির কিছু পয়েন্ট তৈরি করে ফেলুন। যারা কম্পিউটার বেজে পরীক্ষা দেবেন, আপনাদের মানে কম্পিউটারে তো আপনাদের সামনে থাকবেই, কম্পিউটার আপনাদের সামনে আছে এবং কিবোর্ড আপনাদের সাথে আছে, কিন্তু সাইডে আপনাদেরকে এক্সট্রা পেন এবং পেন মানে পেপার এবং পেন বা পেন্সিল আপনাদেরকে দেয়া হবে। তো আমি আপনাদেরকে বলবো 5 মিনিট আপনারা এই জিনিসটাকে ইউজ করুন। পেন এবং পেন্সিল বা পেন পেন্সিল দিয়ে আপনারা আগে আইডিয়া জেনারেশন করে নেন, তারপর লেখাটা শুরু করুন। আমি নিজে এই কাজটা করেছি এবং এটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছিল। এর বাইরে আপনি ইভেন আপনি যদি এটাতে কমফোর্টেবল নাও হন, আপনি যদি চিন্তা করেন যে না আমি টাইপই করব যেন ওইখান থেকে আইডিয়া কপি করে আবার আমি লিখতে পারি, সেজন্য আপনাকে আইডিয়া জেনারেশনের জন্য আপনার রাইটিং এর ওখানে আর কি নোট লেখার আলাদা উইন্ডো দেয়া থাকবে। সো নোট লেখার উইন্ডোতে আপনি আইডিয়া জেনারেশন করে তারপর আপনি রাইটিংটা শুরু করতে পারবেন।
তো সবাই আপনারা ক্লিয়ার হলেন কিনা, রাইট? যে রাইটিং শুরুর আগে আপনি যে আইডিয়া জেনারেশন করতে হবে সেটার জন্য আপনাদের কিন্তু যথেষ্ট অপরচুনিটি থাকবে। এভরিওয়ান ওকে? করবো আমরা, জিনিসটা করতে পারবো তো, রাইট? সবাই? মইনুল কথা, মইনুল জি করেছিলেন স্যার। এটাকে? ইসনাত, করা যাবে, হ্যাঁ। জি তো ভাই, এই আমি হুম হুম, গতকালকে মক টেস্ট দিয়ে আসছি। আচ্ছা তো আচ্ছা, আমি এটাই ফলো করছিলাম আর কি। ওই পেপার ছিল আমার পাশে, ওখানে আমি নোট করে নিয়েছিলাম প্রথমে, হ্যাঁ তারপরে এটা, টাইপ করছি। হ্যাঁ, এটা খুবই আচ্ছা, বেনিফিট হয়েছে আমি এর আগের বারের থেকে। হ্যাঁ। তো এটা সবসময় করে নেবেন, আগে আইডিয়াটা জেনারেশন করে নেবেন, করে দুটো বেস্ট আইডিয়া সিলেক্ট করে নেবেন। মানে আপনার কিন্তু মাথা থেকে বের হওয়ার সব আইডিয়া আপনার লেখার প্রয়োজন নাই, কারণ আপনার সব আইডিয়া ভালো না আসলে, রাইট? অবভিয়াসলি। এবং প্রথম যে আইডিয়াটা মাথায় আসছে সেটাও যে ভালো কোনো আইডিয়া, সেটা কোনো গ্যারান্টি আসলে নাই। সো আপনি স্যার আপনার লেখা একটা কথা আইডিয়াগুলোর কি, মধ্যে থেকে ইসনাত, স্যার একটা যে সেকেন্ড, একটা যেটা, সেকেন্ড, একটা সেকেন্ড ইসনাত। তো আপনি যে আইডিয়াগুলোকে লিখলেন এতক্ষণ, ধরুন তিনটা বা চারটা, এবং খেয়াল রাখবেন টাইমের দিকে, 5 মিনিটের বেশি এটার জন্য সময় নেওয়া যাবে না। তো আপনার যে আইডিয়াগুলো আপনার মাথায় এসেছে সেই আইডিয়াগুলোকে আপনি পয়েন্ট আউট করে নিলেন। নেয়ার পরে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি দুটো বডি প্যারাগ্রাফ লিখবেন, প্রতিটার জন্য একটা করে আপনি বেস্ট লজিক সিলেক্ট করে ফেলুন। প্রথম বডি প্যারাগ্রাফের জন্য একটা লজিক, দ্বিতীয় বডি প্যারাগ্রাফের জন্য একটা লজিক। কোন প্যারাগ্রাফে কি লিখবেন সেটার আলোচনাটা একটু পরে আসতেছে, বাট আপাতত আইডিয়া জেনারেশনটা আপনারা এইভাবে করে ফেলবেন। দেন আপনার নিজের আইডিয়ার দিকে তাকিয়ে আপনি একটা ডিসিশনে আসবেন যে আপনার ওপিনিয়নটা কি হবে। আমার কথাগুলো কিন্তু খুবই জরুরি, এবং এটা আপনারা একবারেই শুনে রাখার চেষ্টা করুন, রাইট? কারণ আমি দেখেছি যে কিছু ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু এই কথাগুলো বারবার জিজ্ঞেস করছে আমাকে, তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আইডিয়া জেনারেশনের পরে আপনি নিজের আইডিয়ার দিকে তাকিয়ে ডিসিশনে আসবেন আপনার ওপিনিয়নটা কি হবে, আপনি কোন পক্ষে যাবেন। আপনার মতে এটার অ্যাডভান্টেজ বেশি, ডিসঅ্যাডভান্টেজ বেশি, আপনার মতে এটা পক্ষে যাওয়া উচিত, বিপক্ষে যাওয়া উচিত, রিজন, সলিউশন, এভরিথিং ইট ডিপেন্ডস অন ইয়োর ওন আইডিয়া। যে আইডিয়াটা আপনার ভালো হয়েছে সবচেয়ে বেশি, যে পক্ষের, সেই পক্ষে যান। এরপর আপনি 30 মিনিটে পুরো রাইটিংটা করার চেষ্টা করবেন। যেহেতু 30 মিনিট করবেন, 270 থেকে 290 ওয়ার্ডের মধ্যে আপনার রাইটিংটাকে লিমিটেড করে রাখার চেষ্টা করুন। এর বেশি আপনি যদি লেখেন তাহলে রিভিশনের জন্য আপনি সময় পাবেন না। So আপনি 270 থেকে 290 ওয়ার্ড লিখে ফেলার চেষ্টা করবেন, এবং শেষমেশ আপনি 5 মিনিট সময় পাবেন রিভিশন দেওয়ার জন্য, খুবই জরুরি। যেটা আপনারা যারা খাতা জমা দিচ্ছেন অনেকেই এই কাজটা করেন না, আপনারা রিভিশন দেন না। খুবই বাজে একটা প্র্যাকটিস, কারণ রিভিশন না দিলে আপনাদের অনেক ছোটখাটো ভুল রয়ে যায়, যেটার জন্য ওভারঅল আপনাদের স্কোরে কিন্তু প্রভাব ফেলে। ইসনাত, আবার আপনার প্রশ্নটা এবার বলুন। স্যার দুইটা জিনিস, একটা হচ্ছে আইডিয়া জেনারেশনের পরে মনে করেন যে আইডিয়াটা ভালো না, কিন্তু আমি মনে করতেছি যে এটাতে অনেক কিছু লেখা যাবে, হুম হুম, সেক্ষেত্রে ওই আইডিয়াটা ওভাবে চুজ করি আমি। মানে আচ্ছা। কিন্তু আইডিয়া ভালো কিন্তু অনেক কিছু লিখা যাবে না, এক্সপ্লোর করার মতো আমি কোনো আইডিয়া মানে ইয়াগুলো পাচ্ছি আপনাকে না, তো অনেক সেন্টেন্স বেশি পাচ্ছি না। লিখতে হবে না ইসনাত, ভালো লজিকের দিকে সবসময় যাবেন। আমি আবার আপনাকে বলছি, কারণ আপনার লেখার অনেক বেশি প্রয়োজন নাই, 270 ওয়ার্ড আসলে অল্প লিখলেই হয়ে যায়। সো ইশরাত, আমি আপনাকে আপনার এই স্ট্র্যাটেজিটা আরেকটু কারেক্ট করতে বলবো। আমার মতে আপনার উচিত হচ্ছে ভালো লজিকটাকে নিয়েই লেখা। যেহেতু 250 ক্রস করতে তো আপনার সমস্যা হয় না ইশরাত, হয় কি এখন? না না, হচ্ছে না, তাহলে কিছুটা আপনি, এখন হ্যাঁ, আসছে। তাহলে আপনি হচ্ছে ভালো লজিকের দিকেই সবসময় কিন্তু ট্রাই করেন, কারণ ভালো লজিকের রাইটিং এর ক্ষেত্রে, অন্তত স্পিকিং এ আপনি কি বলছেন কন্টেন্টের উপরে অত বেশি ইম্পর্টেন্স নাই, কিন্তু রাইটিং এ ইম্পর্টেন্সটা আসলে আছে। আপনার লজিক ভালো হলে আপনার স্কোর ভালো আসবে। ওকে। আরেকটা প্রবলেম হয় স্যার, সেটা হচ্ছে কিছু টপিকস এর কোনো অ্যাডভান্টেজ থাকে না বা ডিসঅ্যাডভান্টেজ থাকে না, যে কোনো একটা থাকে কিন্তু আরেকটা থাকেই না টোটালি। সেই ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু লিখতে হচ্ছে একটা বিষয়ের উপরে, যেমন অ্যাডভান্টাইজের উপরে অনেক কিছু লিখতে হচ্ছে, তখন একটু ঝামেলা হয়ে যায়। তখন ভালো, মানে তারপরেও ট্রাই করব আমরা লজিকের উপর আমরা প্র্যাকটিস করে করে আমাদের লজিকের এবিলিটিটাকে ইমপ্রুভ করব, মানে যেটা সবচেয়ে আমার মতে ভালো লজিক হয় আর কি। ও আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, ভালো লজিক আর ডিফারেন্ট লজিক এটার মধ্যে আমাদের কিন্তু একটু মিসকনসেপ্ট থাকতে পারে। মানে একেবারে অবভিয়াস যেটা, সেটাও কিন্তু খুব ভালো লজিক হতে পারে। মনে রাখবেন, আপনাকে সবসময় কিন্তু অন্যদের থেকে ডিফারেন্ট যে লিখতে হবে তা কিন্তু নয়। হুম। একেবারে অবভিয়াস কোনো কথা সেটাও খুব ভালো একটা লজিক হতে পারে। হুম। সো এটা আমি আপনাদেরকে বলবো। সো চলুন এবার তাহলে আমরা আমাদের আজকের রাইটিং এর দিকে আবার একটু ব্যাক করি, এই আইডিয়াগুলো জেনারেটর ওপরে। তো লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। চলুন আমরা একটু দেখি যে এনিমেলদেরকে ইউজ করা উচিত না ইফ দ্যার ইজ এভিডেন্স দ্যাট এনিমেল সাফার ইন এনিওয়ে। এনিমেল যদি সাফার করে তাহলে তাদের উপরে তাদেরকে মানুষের সুবিধার জন্য ইউজ করা উচিত না।
ওকে, সো এবার আমরা আইডিয়া জেনারেশনের জন্য একটু ট্রাই করব যে এটার সাথে এগ্রি করার মতো কি লজিক থাকতে পারে, ডিসএগ্রি করার মতো কি লজিক থাকতে পারে, দেন আপনারা ডিসিশন নেবেন যে লেখার সময় আপনারা এটাকে কিভাবে লিখবেন। সো লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। চলুন আমরা এটা নিয়ে এবার একটু আইডিয়া জেনারেশনের চেষ্টা করি। এটা আমাদের টপিক ছিল। ওকে, তো যদি এভিডেন্স থাকে যে এনিমেল সাফার ইন এনি ওয়ে, তাহলে এনিমেলদেরকে এক্সপ্লয়েট করা উচিত না। এটার পক্ষে আপনারা কি বলতে পারেন? এগ্রির পক্ষে এনিওয়ান? কি আইডিয়া আপনাদের মাথায় আসতে পারে? চলুন আমরা একটু ভেবে দেখি। ওকে, আমরা এতক্ষণ আইডিয়া জেনারেশন করলাম, তো আইডিয়া জেনারেশন করার পর দেখা যাচ্ছে এই দুটো ধরনের আইডিয়া আমাদের কাছে এসেছে। এনিমেল শুড নট বি exploited for the benefit of human being unless there is evidence that the animal do not suffer in any way, if there is evidence that the animal suffer in any way. অ্যাগ্রির আমরা তিনটা লজিক পেয়েছি। এটার একটা হচ্ছে যে এনিমেলদেরকে উপর এক্সপ্লয়টেশনটা ইকোসিস্টেমের উপরে একটা খারাপ প্রভাব ফেলে। এনিমেলদের রাইটস আছে অ্যাজ এ ক্রিচার অফ দিস আর্থ, কারণ আমরা তো মানে এই আর্থের তো শুধু আমরা একাই ক্রিচার না, ওরাও তো ক্রিচার। আর এই মুহূর্তে এনিমেলদেরকে যে যে মানে কাজে বেনিফিটে ইউজ করা হয় তার সব ক্ষেত্রেই মোটামুটি বেটার অল্টারনেটিভ চলে এসেছে, রিসার্চ থেকে শুরু করে খাদ্যর ক্ষেত্রে বা বস্ত্রর ক্ষেত্রেও। সো এই তিনটা আমাদের হচ্ছে অ্যাগ্রি লজিক। আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে লেখার চেষ্টা করবেন। ডিসএগ্রির পক্ষে আছে যে না, যারা বলছে যে এক্সপ্লয়েট করা উচিত না তাদের সাথে ডিসএগ্রি করে আপনি বলছেন যে না, এক্সপ্লয়েট করা উচিত। কারণ হিউম্যান শুড ইউজ দেম টু প্রোটেক্ট দেম ফ্রম এক্সটেনশন। কারণ মানুষ যদি ওদেরকে ইউজ করে, তাহলে না ইউজ করে তাহলে ওদের আসলে দেখা যায় যে সংখ্যা সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। হিউম্যানদেরকে এনিমেলদেরকে জন্য প্রয়োজন হচ্ছে ভালো নিউট্রিশনের জন্য। এনিমেল জাত যে নিউট্রিশনটা, সেটার কোয়ালিটি অনেক বেটার হয়। তাই এই এনিমেলদের নিউট্রিশনটা মানুষের প্রয়োজন আছে, বিশেষ করে ওল্ড তো সিকিউর ওরকম চিলড্রেনের মেডিসিন জন্য। হিসাবে বলতে পরের হবে, তাই না পয়েন্টটি স্যার? হচ্ছে পরের পয়েন্টটি হচ্ছে একটু পরে বলছি। পরের পয়েন্টটি হচ্ছে যে হিউম্যানদের কিছু রিসার্চ আছে যেগুলো আসলে ম্যান্ডেটরি হিউম্যানদের বেটারমেন্টের জন্য, যেমন কোভিড ভ্যাকসিন ছিল বা আরো কিছু আপনারা উদাহরণ হিসেবে বলতে পারেন। না, আপনারা এখন যে জিনিসটা চিন্তা করবেন সেটা হচ্ছে অ্যাগ্রির লজিক গুলো স্ট্রং নাকি ডিসঅ্যাগ্রির লজিক গুলো স্ট্রং, সেই অনুযায়ী আপনারা আপনাদের ডিসিশনে যাবেন। যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে আগেই আপনি এটার ব্যাপারে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিতে চলে যান। ডু নট ডু দ্যাট। সো এবার আপনাদের কাছে আমি একটু চ্যাট বক্সটা ওপেন করে জানতে চাইবো, আপনারা এগ্রি করছেন না ডিসএগ্রি করছেন? শুধু এই কথাটা আমাকে স্টুডেন্টরা যারা যারা এই মুহূর্তে আছেন আপনারা একটু আমাকে লিখে জানান যে আপনারা এটার সাথে এগ্রি করছেন নাকি ডিসএগ্রি করছেন। হোয়াট ইউ থিঙ্ক, ডু ইউ এগ্রি অর ডু ইউ ডিসএগ্রি? সবাই ডিসএগ্রির পক্ষে আমরা বেশি দেখতে পাচ্ছি, এগ্রিও আমরা দেখতে পাচ্ছি। মানে আপনারা একটা পয়েন্টে চলে আসতে পারছেন আসলে, রাইট? দ্যাটস হোয়াট ইজ অল অ্যাবাউট অ্যাকচুয়ালি। তো আপনারা একটা পক্ষে চলে আসুন, এবং যখন আপনারা এসে লিখছেন, যদি আপনারা এগ্রি ডিসএগ্রি দুটোরই পক্ষের প্যারাগ্রাফ লিখতে চান, আপনাদের এসেটা দেখতে অনেকটা এরকম হবে। আপনার একটা ইন্ট্রোডাকশন লিখবেন, ইন্ট্রোডাকশনে 2 থেকে 3টা সেন্টেন্স লিখতে পারেন, 2 সেন্টেন্সও দিতে পারেন, 3 সেন্টেন্সও দিতে পারেন। বাট মূল আইডিয়াটা হচ্ছে এসের ব্যাপারে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিতে হবে প্রথমে, যে এটা কি নিয়ে এসেটা। তারপর কোশ্চেনটাকে একটু প্যারাফ্রেজ করে শুরু করবেন, করে আপনারা একটা পার্সোনাল ওপিনিয়ন দেবেন। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা আসলে। এই ওপিনিয়ন দেওয়াটা ম্যান্ডেটরি। আপনারা স্কোরিং এর ক্ষেত্রে দেখেছেন যে আপনার একটা নিজস্ব পয়েন্ট অফ ভিউ থাকতেই হবে যে কোনো এসেতে। বডি প্যারা 1 এবং বডি প্যারা 2 উভয়টারই আমি আপনাদের বলেছি 5 থেকে 6টা সেন্টেন্স লেখার জন্য। প্রতিটি বডি প্যারারই শুরুর একটা সেন্টেন্স দেবেন, এটা বলার জন্য যে এখানে আপনি কি নিয়ে লিখতে যাচ্ছেন। যদি এরকম হয় যে আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন এগ্রি, তাহলে আপনি বলবেন যে যারা এটার সাথে এগ্রি করছে, যারা এগ্রি করে যে এনিমেলদেরকে ইউজ করা উচিত না, তারা বিভিন্ন কারণে সেটা করছে। আর যখন ডিসএগ্রি প্যারাগ্রাফ লিখছেন আপনি বলবেন অন দি আদার হ্যান্ড, বা অপর পক্ষে যারা এটার সাথে ডিসএগ্রি করছে তাদের কাছেও কিছু স্ট্রং যুক্তি থাকতে পারে। আপনার প্রথম লাইনটা এমন ভাবে হবে যেটা দেখে এক্সামিনের জন্য মনে না করে যে এটা মুখস্থ একটা লাইন। আপনারা এর আগের দিনের ক্লাসে দেখেছেন যে মুখস্থ লাইনের জন্য এখন কিন্তু সবচেয়ে বেশি স্কোর কাটা হয়। তো আপনার কথার ভিতরে একটু হলেও আপনি এনিমেলস বা এই যে এক্সপ্লয়টেশন, এ হিউম্যান কাইন্ড, এরকম কিছু একটা তথ্য অ্যাড করে দেবেন। সো যেন এটা শুনে মনে হয় যে না, আপনি এটা মুখস্থ কোনো কিছু লিখছেন না।
আপনি একটা লজিক দিবেন প্রতিটি প্যারাগ্রাফে, ওয়ান লজিক, ইউজ কানেক্টিভস। লজিকটাকে এক্সপ্যান্ড করবেন, বা অন্য অর্থে যেটাকে বলা যায় যে লজিকটার রিজনটা আপনি বলবেন। একটা এক্সাম্পল দিবেন, এক্সাম্পলটার সাথেও রিজন একটা দিতে পারেন, এক্সাম্পলটাকে কেন আপনি মনে করছেন। ফিনিশিং সেন্টেন্সটা ম্যান্ডেটরি না। যদি দেখেন যে আপনি লেখার পরেও প্রথম প্যারাগ্রাফটায় আপনার 100-র কাছাকাছি হয়নি, প্রতিটা বডি প্যারাগ্রাফে আপনার টার্গেট হচ্ছে 100 ওয়ার্ডস এর মতো করে লেখা, তাহলে বডি প্যারা 1-এ 100, বডি প্যারা 2-তে 100, 200 ওয়ার্ড এখানে হয়ে যাচ্ছে। ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন মিলে আপনার আরো 200, মানে 70টা বা 80টার মতো ওয়ার্ড যদি হয়, তাহলে আপনি সুন্দর মতো 270, 280-র মধ্যে বা 270 থেকে 290-এর মধ্যে আপনার লেখাটা শেষ করতে পারছেন। সো 100 ওয়ার্ড হচ্ছে কিনা এটা আপনি নিজে লিখলেই বুঝতে পারবেন। 1-2 দিন লিখলে আপনার একটা আইডিয়া চলে আসবে যে আপনি কতখানি লিখলে আপনার 100 ওয়ার্ডস আসলে হয়। আর সাধারণত আপনি যদি এই যে 5 থেকে 6 সেন্টেন্স লিখেন তাহলে 100 ওয়ার্ডস হয়ে যায় আসলে। হুম। তো 5 থেকে 6 সেন্টেন্স লিখবেন, কিছু কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারেন, তাহলে হয়তো সেন্টেন্স কম হবে, বাট কমপ্লেক্স সেন্টেন্স লেখার চেষ্টা করবেন। কমপ্লেক্স সেন্টেন্স না লিখলে আপনার কিন্তু স্কোরটা ভালো আসবে না। তো এটাই, আবারও স্টার্টিং সেন্টেন্স দেয়া, একটা লজিক সেন্টেন্স দেয়া, লজিক সেন্টেন্সটার রিজন বলা, বলার পর একটা এক্সাম্পল দেয়, এগুলো কিন্তু ম্যান্ডেটরি। আপনারা ইনস্ট্রাকশন দেখেছেন, এগুলো লিখতেই হয় আসলে। ফিনিশিং সেন্টেন্সটা ম্যান্ডেটরি নয়, ওয়ার্ড কম পড়ে গেলে একটা ফিনিশিং সেন্টেন্স দেবেন। কিভাবে? ঠিক ওই যে আপনারা স্পিকিং এর যে প্যারালাল স্যান্ডউইচ মেথড যেটা শিখেছেন ওইভাবে আপনারা দিয়ে দেবেন, কোশ্চেনটাকে মডিফাই করে শেষ করে দেওয়া। কনক্লুশন হচ্ছে দুটো সেন্টেন্স লেখা, কনক্লুশনটা কিছুটা ইন্ট্রোডাকশনের মতো, পার্থক্য হচ্ছে ইন্ট্রোডাকশন আপনি একটা ওভারঅল একটা বলেছিলেন, মানে পয়েন্ট বলেছিলেন, তাই না? একটা স্টার্টিং সেন্টেন্স যেটা ছিল যে গিভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য টপিক, এটা কিন্তু আপনার কনক্লুশনে প্রয়োজন নেই। কনক্লুশনে আপনি আরেকবার একটু বলবেন যে আপনার মূল লজিক গুলো কি ছিল। কনক্লুশনে কোনো মতেই নতুন লজিক লেখা যায় না, কনক্লুশন হতে হবে ছোট। 2 সেন্টেন্সের কনক্লুশন সবসময় ছোট হবে, কনক্লুশনে নতুন লজিক লেখা যায় না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এন্ড দেন গিভ আ পার্সোনাল ওপিনিয়ন অ্যাবাউট দ্য কোয়েশ্চেন। ওই যে প্রথমে যে ওপিনিয়নটা দিয়েছিলেন সেই ওপিনিয়নটা আরেকবার আপনি একটু মানে এমফেসাইজ করে বলে দেন, তাহলে আপনাদের হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আপনাদের রাইটিং টাস্ক 2-র ব্যাপারে সাজেশন। আমি এক্সপেক্ট করবো যে আপনারা এটাকে লেখার চেষ্টা করবেন, এই ভিডিওটা আপনারা দেখে এটাকে লেখার চেষ্টা করবেন, এই এসেটাকে। সিমিলার আমি আপনাদেরকে আরো কিছু টপিক এখানে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে 1 মিনিট একটু সময় দিলে আপনার প্রশ্নগুলোকে দেখে নেন, আমি এগুলো আপনাদের কাছে কপি করে দিয়ে দিব আপনাদের গ্রুপে অবভিয়াসলি। দেখুন তো কোনো কোশ্চেনের ব্যাপারে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, জাস্ট হ্যাভ আ লুক এট ইট ফর 1 মিনিট।